So today our topic is urinary tract infection, and me, Dr. M.A. Alim, Head of the Department of Urology, Silet M.A. Osmani Medical College. So this is a very important point, urinary tract infection, and though it is very common and sometimes it is very much dangerous and life-threatening. So urinary tract infection, the headlines, we will discuss today's topics in few headlines. The first, introduction and definition, bacteriuria and pyuria, and organisms. যেহেতু এটা একটা ইনফেকশন, অবশ্যই কিছু অর্গানিজম দিয়ে হয়, সো আমরা সেই অর্গানিজমটা নিয়ে ডিসকাস করব। আর অবশ্যই ইটিওলজি, যে কোনো ডিজিজ বা যে কোনো ইনফেকশনের একটা ইটিওলজি বা কজেস থাকে, অ্যান্ড দ্য প্যাথোজেনেসিস অর প্যাথোফিজিওলজি, অ্যান্ড সাম ক্লিনিক্যাল ফিচার্স, যে সমস্ত সাইন সিমটম থাকে। অ্যান্ড অবশ্যই যে কোনো ডিজিজে একটা কমপ্লিকেশন করতে পারে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস, এবং অবশ্যই এই রোগটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, সে ম্যানেজমেন্ট, এটাকে প্রোফাইলেক্সিসও লাগবে এই ক্ষেত্রে, এই ডিজিজের ক্ষেত্রে, এবং অবশ্যই এটা প্রিভেন্টিভ প্ল্যানও থাকবে, বিকজ এটা একটা রিকারেন্ট ডিজিজ। অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট থিংস টু রিমেম্বার, অ্যান্ড দ্য লাস্ট অফ অল টেক হোম মেসেজ। সো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা একটা urinary tract infection is an infection in any part of the urinary system. It may be in the kidney, or maybe in ureter, maybe in the bladder or urethra, and in case of male, এটা prostate হতে পারে. Most infections involve the lower urinary tract, like bladder, urethra, and in case of male, that is prostate. Women are at greater risk of developing urinary tract infection than the men. Among adults aged 20 to 50 years, যেটাকে বলা হয় চাইল্ড বিয়ারিং এজ, এই চাইল্ড বিয়ারিং এজে ওমেনের ইউটিআই 50 টাইমস মোর হয় ইন দিস এজ। সো এই এজ গ্রুপের ওমেনদের মোস্ট ইউটিআইটাই হয় সিস্টাইটিস আর পাইলোনেফ্রাইটিস। অ্যান্ড সেম এজে ইন কেস অফ মেল পেশেন্ট, দ্যাট ইজ 20 to 50 or below 50, সেম এজে মেলের পেশেন্টের ইউটিআই মেইনলি হয় ইউরেথ্রাইটিস and prostatitis. The incidence of UTI increases in patient more than 50 years. That means middle age চেয়ে old age UTI এটা রেটটা বেড়ে যায়, কিন্তু ফিমেল অ্যান্ড মেল রেশিও, এই রেশিওটা কিন্তু ডিক্রিজিং উইথ এজ। তার মানে হলো যে ফিমেল ইন চাইল্ড বিয়ারিং এজ, এই এজে ফিমেলদের বেশি হয়, অনেক বেশি হয়, মেলেরও হয় বাট কম হয়, কিন্তু মোর দ্যান 50 ইয়ার্স এজে মেল ফিমেল দুজনেরই বেশি হয়, সেক্ষেত্রে ফিমেল এবং মেলের রেশিওটা কমে যায়। কারণটা হলো যে যেহেতু পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয় ম্যাক্সিমাম পুরুষেরই। আমরা জানি যে অ্যাটলিস্ট 30% পেশেন্টের প্রোস্টেট ডিজিজ নিয়ে ভোগে অ্যাবাভ 50 ইয়ার্স এজে, এবং এজ যত বাড়ে প্রোস্টেট ডিজিজের হারও তত বাড়ে। সো প্রোস্টেটের ডিজিজের হার বাড়লে ইউটিআই বাড়ে, এলইউটিএস হয়, এবং পেশেন্টের হয়তো কোনো ইনস্ট্রুমেন্টেশন দরকার হয়, এবং ইনস্ট্রুমেন্টেশন ইজ ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর or causes for urinary tract infection. So the definition of urinary tract infection: UTI is an inflammatory response of the urothelium to bacterial invasion that is usually associated with bacteriuria and pyuria. This definition, এটা স্মিথ, প্রফেসর আর্থার স্মিথ, তিনি ইউরোলজির মোস্ট কমন যে বই সারা ওয়ার্ল্ডে পড়ানো হয় সেই বইয়ের উনি রাইটার। উনি যে ডেফিনেশন বলছেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইজ অ্যান ইনফ্লামেটরি রেসপন্স অফ দ্য ইউরোথেলিয়াম। তাহলে ইউরোথেলিয়াম মানে হলো পেলভিক্যাল সিস্টেম থেকে এক্সটার্নাল ইউরেথ্রা মিটাস পর্যন্ত, এই দ্যাট ইজ পেলভিক্যাল সিস্টেম, ইউরেটার, ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা, এই পুরো এরিয়াতে ব্যাকটেরিয়াল একটা ইনভেশনের এগেনস্টে যে ইনফ্লামেটরি রেসপন্স হয়, সেটা কি বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবং এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে ইউজুয়ালি ব্যাকটেরিউরিয়া অ্যান্ড পাইউরিয়া। তাহলে আমাদের এখন জানতে হবে যে ব্যাকটেরিউরিয়া অ্যান্ড পাইউরিয়া কি জিনিস। এটা যদি আমাদের ক্লিয়ার না হতে পারি, তাহলে ইউটিআই সম্পর্কে ধারণাটা পুরো ক্লিয়ার হবে না। সো হোয়াট ইজ ব্যাকটেরিউরিয়া? ব্যাকটেরিয়া মিনস প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন ইউরিন উইথ অর উইথাউট পাইউরিয়া। তাহলে
পাইউরিয়া উইথ অর উইথাউট পাইউরিয়া যদি ইউরিনে ব্যাকটেরিয়া প্রেজেন্স থাকে এটাকে বলা হয় ব্যাকটেরিউরিয়া। ইট মে বি সিমটোমেটিক অর অ্যাসিমটোমেটিক, মানে সব ব্যাকটেরিয়া অর ইউরিনে ব্যাকটেরিয়া থাকলেই যে অলওয়েজ সিমটোমেটিক হবে এমন না। তাহলে ব্যাকটেরিয়া সিমটোমেটিক হতে পারে, অ্যাসিমটোমেটিক হতে পারে, এবং পাইউরিয়া উইথ হতে পারে or without পাইউরিয়া হতে পারে। Significant bacteria is defined if urine sample containing more than 10 to the power 5 colonies per milliliter of urine। তো আমি যে কথাটা আমরা বললাম যে ব্যাকটেরিয়া তাহলে সিগনিফিকেন্ট হতে হবে। তো সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া তখনই বলবো যদি ইউরিনের মধ্যে ব্যাকটেরিয়া কলোনি কাউন্টটা থাকে 10 to the more than 10 to the power 5, that means 10 to the power 6 per milliliter of urine। And asymptomatic bacteria is not normally treated because eradication of bacteria can be difficult and complications are usually rare। তাহলে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া ট্রিটমেন্ট সবসময় করতে হবে না, নট নর্মালি ট্রিটেড, কারণ যেগুলো অ্যাসিমটোমেটিক থাকে সে সমস্ত ক্ষেত্রে পুরোপুরি ব্যাকটেরিয়া ইরাডিকেশন করা ভেরি মাচ ডিফিকাল্ট, এবং এগুলোতে তেমন একটা কমপ্লিকেশনও হয় না। So what is pyuria? Pyuria, it means urinary condition related to WBC or pus cell। তো in urinary যদি WBC or pus cell more than 10 per cubic millimeter হয় in high power focus, তখন আমরা বলবো এটাকে পাইউরিয়া। কারণ নর্মালি কিছু পাস সেল থাকতেই পারে। সো নর্মালি ইন কেস অফ ফিমেল লেস দ্যান 4 থাকতে পারে, লেস দ্যান 6, ইন কেস অফ মেল লেস দ্যান 2, 3, ইট ইজ নর্মাল। আমরা পাইউরিয়া তখনই বলবো যখন মোর দ্যান 10 হবে পার কিউবিক মিলিমিটার অফ মোর দ্যান 10 পাস সেল অর WBC পার cubic millimeter of urine। So treatment of pyuria depends upon underlying causes। পাইউরিয়া যদি হয় এর ট্রিটমেন্ট করতে হবে যে কেন পাইউরিয়া হচ্ছে তার উপর, এবং এটা ইউজুয়ালি একটা অ্যান্টিবায়োটিক শর্ট কোর্স দিতে হয়, কারণ আমরা ইউটিআই ট্রিটমেন্ট কিছু কিছু ক্ষেত্রে অনেক লং টাইম ট্রিটমেন্ট দিতে হয়, এই জন্য এক্ষেত্রে বলা হচ্ছে শর্ট কোর্স অফ অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা পাইউরিয়া ট্রিটমেন্ট করি। ইন অ্যানাদার টার্ম স্টেরাইল পাইউরিয়া। তাহলে আমরা জানলাম ব্যাকটেরিউরিয়া মানে ব্যাকটেরিয়া থাকবে ইউরিনে, পাইউরিয়া মানে পাস সেল আর WBC থাকবে ইউরিনে, আর স্টেরাইল পাইউরিয়া ইট মিনস persistent findings of WBC or pus cell in the urine in absence of bacteria। তার মানে হলো ব্যাকটেরিয়া থাকবে না কিন্তু WBC or pus cell থাকবে। ব্যাকটেরিয়া থাকবে না বাট WBC or pus cell যদি থাকে পারসিস্টেন্টলি, তখন আমরা এটাকে বলি পাইউরিয়া। Patient with typical symptoms of UTI and sterile pyuria should be treated। তবে যদি পেশেন্টের সিমটম থাকে, আবার একই কথা, সিমটমটা আমাদের মেইন ধরতে হবে। যদি পেশেন্টের সিমটম থাকে ইউরিনারি ট্র্যাক্টে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সিমটম যদি থাকে টিপিক্যাল সিমটমস, বাট স্টেরাইল পাইউরিয়া যদি হয় তাহলে শুড বি ট্রিটেড। অর্থাৎ আমি ইউরিনে পাস সেল পেলাম কিন্তু ব্যাকটেরিয়া কোনো গ্রোথ করলো না, কালচারে কোনো গ্রো করলো না, এবং পেশেন্টের ইউরিনারি ইনফেকশন সিমটম আছে, তাহলে আমাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে অ্যান্টিবায়োটিক দিয়ে, এবং অবশ্যই ইউরিন রিটেস্ট করতে হবে ট্রিটমেন্টের পরে, যাতে আমরা এনশিওর করব যে না তার পাইউরিয়া এখন সে পাইউরিয়া থেকে সে মুক্ত হয়েছে। সো কিছু কমন অর্গানিজম আছে যে অর্গানিজমগুলোর কারণে এরকম ঘটে। কমন অর্গানিজমস কজিং ইউটিআই, যে কমন অর্গানিজমগুলো থাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে, দ্যাট আর ইকোলাই, এন্টারোকক্কাস, ক্লেপশিলা এক্সেট্রা। এই কমন অর্গানিজমগুলোর কারণে এখানে দেখা যাচ্ছে যে কমন অর্গানিজম যেহেতু ফিমেল ইউরেথ্রা ক্লোজ প্রক্সিমিটি টু রেকটাম, কাজে রেকটাল স্কিন অ্যারাউন্ড দ্য রেকটাম অর্গানিজম ইজিলি ইউরেথ্রা দিয়ে ইনভেট করতে পারে, এবং এটা অ্যাসেন্ডিং ইনফেকশনে ব্লাডারে যে ইনফেকশন করতে পারে। যদি আমরা আরেকটু ইলাবোরেট করে বলি যে এটা ইটিওলজি or causes of the urinary tract infection, তো যে ব্যাকটেরিয়াগুলো করে আমরা যদি একটু ভাগ করে দেখি, এখানে
যে এন্টারিক ব্যাকটেরিয়া, এখানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভের মধ্যে ইকোলাই ইজ মোস্ট রেসপন্সিবল 75 থেকে 95%, এন্ড আদার্স আছে ক্লেপশিলা অর প্রোটিয়াস এগুলা। তো কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে, তারা 5 to 10%। ইন হসপিটাল পেশেন্টস স্টাডি করে দেখা যায় যে হসপিটাল এডমিটেড পেশেন্ট যারা থাকে তাদের মধ্যে 50% পেশেন্টের ইউরিনারি ইনফেকশন হয় ই কোলাই দিয়ে, অ্যান্ড আদার অর্গানিজম যারা গ্রাম নেগেটিভ লাইক ক্লেপশিলা প্রোটিয়াস সিউডোমোনাস এগুলো দিয়ে হয় 40%, অ্যান্ড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেগুলো দিয়ে হয় বাকি 10%। তাহলে একটা প্রশ্ন আসে যে সবার তো ইউরিনারি ইনফেকশন হয় না, একই অর্গানিজম আছে, সেম হিউম্যান বডি, সব পেশেন্টেরই সব পার্সনেরই ইউরিনারি ইনফেকশন হচ্ছে না, বা একই ব্যক্তি সব সময় তো থাকতেছে না, তাহলে কেন হয়? তাহলে নিশ্চয়ই একটা বডির ডিফেন্সিভ মেকানিজম আছে এগেইনস্ট দ্য ইউরিনারি ইনফেকশন। বডি ডিফেন্সিভ মেকানিজম দুইটা ভাবে ধরা হয়, একটা ইউরিন আর একটা মিউকোসাল ইমিউনিটি। ইউরিনের যে ফ্লো হয় সেই ফ্লোটার কারণে এটা আমরা ইনফেকশন থেকে প্রিভেন্ট করে ওয়াশ আউট করে দিই। ইউরিনের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসিডিক পিএইচ, এই অ্যাসিডিক পিএইচটা ইনটলারেবল টু বাই প্যাথোজেন্স। তাহলে আমাদেরকে প্রথমে তাহলে বুঝতে হবে হোয়াট ইজ পিএইচ অফ ইউরিন। আমরা জানি যে পিএইচ এর নিউট্রাল পিএইচ হলো 7, পিএইচ কে মার্কিং করা হয় 0 to 14 পর্যন্ত, বিলো 7 ইজ অ্যাসিডিক, অ্যাবভ 7 ইজ অ্যালকালাইন। আমরা জানি ব্লাডের পিএইচ 7.4, সো ব্লাড একটু সল্টি বা অ্যালকালাইন। ইউরিনের পিএইচ ইউজুয়ালি অ্যাসিডিক, ইউরিনের নর্মাল পিএইচটা থাকে 4.6 to 8.0, and on an average ধরা হয় ইউরিনের নর্মাল পিএইচ 6.4, so 6.4 is slightly acidic. এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা এটা ইনটলারেবল বাই দ্য প্যাথোজেন্স, সো ইউরিন একটা বডি ডিফেন্সিভ মেকানিজম হিসেবে কাজ করে এই ইউরিনারি পিএইচ। and sometimes high urine osmolality, urinary inhibitors of bacterial adherence, কিছু কিছু ইনহিবিটরস থাকে যারা ব্যাকটেরিয়া অ্যাডহারেন্সকে প্রিভেন্ট করে। ব্যাকটেরিয়া তো প্রথমে ইউরেথ্রার মিউকোসাতে একটা অ্যাডহারেন্ট হয়, এরপর আস্তে আস্তে অ্যাসেন্ডিং হয় বা ব্লাডারে গিয়ে সে মিউকোসার সাথে অ্যাডহারেন্স হয়, এইটাকে ইনহিবিট করে কিছু ইউরিনারি ইনহিবিটরস। কিছু কম্পিটিটর ইনহিবিটরস থাকে অফ অ্যাটাচমেন্ট দ্য ইউরোএপিথেলিয়াল সেলস, অর্গানিজমের সাথে কম্পিট করে, তারা ইনহিবিট করে, অ্যাটাচমেন্ট করে যাতে অর্গানিজম ইনহিবিট অ্যাটাচমেন্ট হতে পারে না মিউকোসার সাথে, এবং দ্য মেকানিক্যাল ফ্লাশিং অফ দ্য ইউরিন ফ্লো। সো ইউটাই হলে আমরা একটু পানি বেশি খেতে বলি, কারণ ফ্লাশিং যত বেশি হবে ওয়াশ আউট তত বেশি হবে এবং অর্গানিজম অ্যাডহারেন্ট হতে পারবে না, ইনফেকশন করতে পারবে না। এবং কিছু মিউকোসাল ইমিউনিটি, ইউরোথেলিয়াল কিছু সিক্রেশন থাকে, সাইটোকাইন, কেমোকাইন, কিছু মিউকোপলিস্যাকারাইড থাকে, এবং মিউকোসাল আইজিএ, স্পেশালি ইন কেস অফ মেন প্রোস্টেটিক সিক্রেশন, এগুলা ইউরেথ্রা প্রোস্টেটিক সিক্রেশন, এটা এটা বলা হয় যে ব্যাকটেরিসিডাল হিসেবে কাজ করে এবং অর্গানিজমকে অ্যাডহারেন্ট হতে প্রিভেন্ট করে ও ডিস্ট্রয় করে দেয়, যে কারণে ইনফেকশন মেলে কম হয় এবং ফিমেলে বেশি হয়। এবং অলসো ফিমেলে বেশি হওয়ার কারণ হলো ফিমেল ইউরেথ্রা ইজ শর্টার, অনলি 4 সেন্টিমিটার, and male urethra is longer, 18 to 20 centimeter. Now the predisposing factor to urinary infection or UTI, the factor increasing urinary stasis, কিছু কিছু ফ্যাক্টর আছে যেসব ফ্যাক্টরের কারণে ইউরিনারি ট্র্যাক্টে অনেকক্ষণ ধরে ইউরিন স্ট্যাসিস হতে পারে বা থেকে যেতে পারে। সেই ফ্যাক্টরগুলোর মধ্যে আমরা যদি কিছু আলোচনা করি, ইনট্রিনজিক অবস্ট্রাকশন ডিউ টু স্টোন অর টিউমার ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট, তার মানে এটা ইউরেথ্রাল স্ট্রাকচার হতে পারে, অর ইউরেটারিক স্ট্রাকচার হতে পারে, অর প্রোস্টেট বড় হয়ে ব্লাডার নেককে কনস্ট্রিক্ট করা হতে পারে, বা যে কোনো স্টোন দিয়ে হতে পারে। এই ধরনের কিছু অবস্ট্রাকশন দিয়ে যদি হয় তাহলে ইউরিন স্ট্যাসিস হয়, সেক্ষেত্রে একটা লং টাইম ইউরিন স্ট্যাসিস হলে ওখানে অর্গানিজম গ্রো করতে পারে। আর এক্সটেনসিভ অবস্ট্রাকশন ডিউ টু টিউমার অর ফাইব্রোসিস, এটা ওই লুমেনের মধ্যে না, বাইরে থেকে কোনো টিউমার এসে বা বাইরে থেকে কোনো ফাইব্রোসিস হয়ে যদি লুমেনকে অক্লুড করে দেয়। অ্যান্ড সামটাইমস ইন কেস অফ ইউরিনারি ব্লাডার দেখা গেল যে নিউরোজেনিক ব্লাডার করতে পারে, সেক্ষেত্রে রিটেনশন হয়, পেশেন্ট ঠিকমতো প্রস্রাব করতে পারে না,
অলওয়েজ প্রস্রাব জমা থাকে মূত্রথলিতে, দ্যাট ইজ স্টেসিস বা হাই পিভিআর হয়, সেক্ষেত্রে অর্গানিজম সেখানে গ্রো করে এবং ইনফেকশনের চান্স বেড়ে যায়। এবং পেশেন্টের যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় রেনাল ফেলিওরে, তখন ইনফেকশনের চান্স বেড়ে যায়। অ্যান্ড সাম ফরেন বডিজ লাইক ইউনিটা ক্যালকুলাই, যদিও স্টোনটা বডির ভিতরেই তৈরি হয়, বাট তারপরও কিডনি পেলভিক্যাল সিস্টেমে আসলেই মনে করা হয় যে ইউরিনের মতো, এটা এখন বডির বাইরের জিনিস, এই জন্য এটাকে ফরেন বডি হিসেবে ট্রিট করা হয়। এবং ক্যাথেটার, ইউনিটারি ইনস্ট্রুমেন্টেশন, যদি আমরা সিস্টোস্কোপি বা ইউরিনারি ট্র্যাক্টে কোনো ইনস্ট্রুমেন্টেশন করি, ইট মে বি আপ টু পেলভিক্যাল সিস্টেম, ফ্রম ইউরেথ্রা টু পেলভিক্যাল সিস্টেম, এনিওয়্যার, এটাতে ইনস্ট্রুমেন্টেশনের কারণে অর্গানিজম গ্রো করতে পারে এবং এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আমরা যদি এখানে ইউরিনারি ট্র্যাক্টটা দেখি, দেখা যাচ্ছে কিডনি, ইউরেটার, কিডনি অ্যান্ড ইউরেটারকে বলা হয় আপার ট্র্যাক্ট, অ্যান্ড ব্লাডার অ্যান্ড ইউরেথ্রাকে বলা হয় লোয়ার ট্র্যাক্ট। এখানে দেখা যাচ্ছে যে ইউরেথ্রার মধ্যে স্ফিংটার দেখা যায়। Here is the internal sphincter, this is bladder neck, and here is the external sphincter. In case of female, some authors told that some authors believe that the female has only one sphincter, that is the bladder neck or internal sphincter, external sphincter নাই। But other authors তারা বিলিভ করে যে না, ফিমেলেরও দুইটা স্ফিংটার থাকে। And the pathophysiology, ইউটিআই আসলে টু টাইপের ট্রিট করা হয়, আনকমপ্লিকেটেড অ্যান্ড কমপ্লিকেটেড। আনকমপ্লিকেটেড কোন ক্ষেত্রে আমরা বলবো যে এটা বলা হয় সিস্টাইটিস বা পাইলোনেফ্রাইটিস ইন কেস অফ অ্যাডাল্ট ওমেন। ওমেনের ক্ষেত্রে আমরা সিস্টাইটিস বা পাইলোনেফ্রাইটিসকে আনকমপ্লিকেটেড হিসেবে ট্রিট করব। এখানে কোন স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাবনর্মালিটি ইউরিনারি ট্র্যাক্টে দেখা যাবে না, এবং এই পেশেন্ট অবশ্যই প্রেগনেন্ট না, নন প্রেগনেন্ট, এবং হ্যাভ নো সিগনিফিক্যান্ট কোমরবিডিটি দ্যাট কুড লিড টু মোর সিরিয়াস আউটকামস। তাহলে যে সমস্ত পেশেন্টের, মেইনলি ফিমেলদের ক্ষেত্রে আনকমপ্লিকেটেড ইউটিআই, নন প্রেগনেন্ট ফিমেল যাদের কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি থাকবে না বা ফাংশনাল অ্যাবনর্মালিটি থাকবে না, এবং এমন কোনো কোমরবিড ডিজিজ থাকবে না যেটার কারণে উনি সিরিয়াস পর্যায়ে যেতে পারে। কোমরবিডিটি বলতে আমরা ধরলাম এখানে ডায়াবেটিস মেলাইটাস, ওয়ান টাইপ কোমরবিডিটি বা রেনাল ফেলিওর, এই সমস্ত ক্ষেত্রে এটা আনকমপ্লিকেটেড ইউটিআই হিসেবে ধরে নেওয়া যায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি তার মেল ইউটিআই ইজ অলওয়েজ কমপ্লিকেটেড, যেহেতু এখানে প্রথমে বলা হচ্ছে অ্যাডাল্ট ওমেন, তার মেল ইউটিআই ইজ অলওয়েজ কমপ্লিকেটেড হিসেবে ধরে নিতে হবে। কমপ্লিকেটেড ইউটিআই কনসিডার্ড পেশেন্ট স্পেশালি চাইল্ড অ্যান্ড প্রেগনেন্ট লেডি, and patient has any of the following, like the structural functional abnormality and obstruction of the urinary flow। তাহলে যদি দেখা যায় তার ইউরেটারে কোন ডেস্টন দিয়ে ব্লক করছে, অথবা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে ব্লক করছে, অবশ্যই, অথবা পিউজ অবস্ট্রাকশন বলা হয়, পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন ব্লক করছে, এ ধরনের কোনো যদি অ্যাবনর্মালিটি থাকে, সেক্ষেত্রে এটা কমপ্লিকেটেড ইউটিআই হতে পারে। এবং কোমরবিডিটি আছে সে সমস্ত, যেমন ডায়াবেটিস মেলাইটাস, আমি একটু আগে বলছি, ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজ বা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এই সমস্ত কোমরবিডিটি থাকতে সেই ইউটিআই কমপ্লিকেটেড হিসেবে ধরে নিতে হবে। কারণ যদিও ইনিশিয়ালি সিমটম যদি মাইল্ড সিমটম থাকে, পরবর্তীতে এটা সেভিয়ার সিমটম বা ইউরোসেপসিসে চলে যেতে পারে, এজন্য এটাকে কমপ্লিকেটেড ধরে নিয়ে ট্রিট করতে হবে। এবং পেশেন্টের যদি রিসেন্ট ইনস্ট্রুমেন্টেশন হয়, কারণ ইনস্ট্রুমেন্টেশন যেগুলো হয় এন্ডিউরোলজিক্যাল, এই ইনস্ট্রুমেন্টগুলো ফুললি অনেক সময় স্টাইল নাও হতে পারে, যে কারণে ইনস্ট্রুমেন্টেশন করলে বা একটা ফরেন বডি হলে তার সাথে ইনফেকশন যেতে পারে, এর জন্য এটাকে আমাদের কমপ্লিকেটেড ধরে নিতে হবে। And now the clinical features. So the part of urinary tract affected, সব জায়গায় একই রকম সিমটম হবে না। কিডনিতে হতে পারে, ইউরেটারে হতে পারে একরকম, ব্লাডারে হতে পারে সিস্টাইটিস, ইউরেথ্রাতে ইউরেথ্রাইটিস, প্রোস্টেটে প্রোস্টাটাইটিস। সো কিডনিতে একুট পাইলোনেফ্রাইটিস, এই ক্ষেত্রে আপার সাইড ব্যাক বা লয়েন পেইন বা ফ্লাং পেইন হতে পারে, পেশেন্টের হাই ফিভার হতে পারে, এবং পেশেন্টের শিভারিং অর চিলস হতে পারে, নসিয়া ভমিটিংও থাকতে পারে। এই ক্ষেত্রে পেশেন্টের অবশ্যই ট্রিট করতে হবে, এবং এই সিমটমগুলো বেশ প্রমিনেন্ট থাকে। সিস্টাইটিস, এই ক্ষেত্রে পেশেন্টের লোয়ার অ্যাবডোমিনাল পেইন ও ডিসকমফোর্ট থাকে, ফ্রিকুয়েন্সি হয়, এবং বার্নিং মিকচুরেশন হয়, সামটাইমস ব্লাড ইন দ্য ইউরিন দেখা যায়, তার হেমাচুরিয়া হয়। তো এখানে একটা ব্যাপার বলে রাখি, এখানে একটু রংলি ট্রিটমেন্ট করা হয়। কোনো পেশেন্ট যদি
সিস্টাইটিস নিয়ে, অর্থাৎ পেশেন্ট কমপ্লেন করলো যে তার প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে এবং ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এটা দেখলেই অনেক ক্ষেত্রে তাকে ট্রিটমেন্ট করা হয়, যে ক্যাথেটার করে দেওয়া হয়। বাট এই ক্ষেত্রে ক্যাথেটারাইজেশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড। আমি আমার ক্যাথেটার ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি। এই ক্ষেত্রে ক্যাথেটার কন্ট্রাইন্ডিকেটেড, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা হয়তো না জেনে পেরিফেরি বিভিন্ন জায়গাতে এই ক্ষেত্রে ক্যাথেটার করা হয়, যেটা কন্ট্রাইন্ডিকেটেড, তাতে পেশেন্টের ইনফেকশন আরও বেড়ে যায়। ইউরেথ্রাতে ইউরেথ্রাইটিস, এই ক্ষেত্রে ইউরেথ্রা বার্নিং থাকবে। দেখা গেল যে পেশেন্ট কমপ্লেন করতে পারে যে বার্নিং হতে পারে, প্রস্রাব করার সময়, প্রস্রাব না করলেও অনেক সময় বার্নিং থাকতে পারে এবং পুরুলেন্ট ডিসচার্জও আসতে পারে, দ্যাট ইজ কল্ড ইউরেথ্রাইটিস। যদি এখানে ইউরেটারকে আলাদাভাবে দেখানো হয় নাই বা প্রোস্টেটকে আলাদাভাবে দেখানো হয় নাই, প্রোস্টাটাইটিস ইউরেথ্রাইটাইটিস একই রকম সিমটম হয়। অ্যান্ড ইউটিআই, যদি ইউরেটারও ইনফেকশন হয়, শুধু ইউরেটারে হয় না, অ্যাকচুয়ালি আপার ট্র্যাক্ট এন্ড লোয়ার ট্র্যাক্ট ধরা হতে পারে এখানে। কিডনি অ্যান্ড ইউরেটার ইজ আপার ট্র্যাক্ট, সেটা সিমটম একরকম হবে। ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা লোয়ার ট্র্যাক্ট, সেটা সিমটম মোটামুটি সিমিলার হয়। একুট পাইলোনেফ্রাইটিস নিয়ে কিছু কথা আসলে জানতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। সামটাইমস এটা যদিও আমাদের দেখানো হয়েছে যে আনকমপ্লিকেটেড ইন সাম সর্ট অর ফিমেলের ক্ষেত্রে, কিন্তু সামটাইমস একুট পাইলোনেফ্রাইটিস থেকে ক্রনিক পাইলোনেফ্রাইটিস কনভার্ট হয়ে এরপর আনট্রিটেড অবস্থায় বা অ্যাসিমটোমেটিক থেকে রেনাল ফেলিয়ার হতে পারে, দ্যাট ইজ লাইফ থ্রেটেনিং। সো ইটস অ্যান ইনফেকশন অফ দ্য কিডনি প্যারেনকাইমা। এটা ইন ওম্যান অ্যাবাউট 20% অফ দ্য কমিউনিটি acquired bacteremia are due to pyelonephritis. Pyelonephritis is uncommon in men with normal urinary tract. এটা নর্মালি ইউরেথ্রা দিয়ে, ব্লাডার দিয়ে অ্যাসেন্ডিং ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। আবার যদি কখনো কখনো এটা দেখা যায় যে এটা ব্লাড বর্ন হতে পারে, ব্লাড বর্ন হয়ে এটা ইনফেক্ট করে কিডনি প্যারেনকাইমাতে, এবং প্যারেনকাইমাল, যদি আমরা বলি যে প্যারেনকাইমাকে কি করে, হেমাটোজেনাল স্প্রেড হয়, পেপিলারি নেক্রোসিস করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এটাতে পেপিলারি নেক্রোসিস, প্যারেনকাইমাকে, কিডনি প্যারেনকাইমাকে ইনফেক্ট করে পেপিলারি নেক্রোসিস করে। তাহলে একদিকে অ্যাসেন্ডিং ইনফেকশন লাইক দিস, একটা ক্যাথেটার করা হলো, অথবা পেশেন্টের যে কোনো কারণে ইউরেথ্রা দিয়ে ব্লাডারের মধ্যে অর্গানিজম আসলো, সেটা কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি, যেমন ভেসিকিউরিটিক রিফ্লাক্স, অথবা অন্য কোনো কারণে এটা এভাবে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়েও পাইলোনেফ্রাইটিস করতে পারে। আবার হেমাটোজোনাস স্প্রেড হয়েও পাইলোনেফ্রাইটিস করতে পারে, এবং এটা অনেক সময় অ্যাসিমটোমেটিক থেকে পেপিলারি নেক্রোসিস করে, এবং পেশেন্টের আলটিমেটলি দেখা যায় যে নেফ্রোপ্যাথি হয়, পেশেন্টের রেনাল ফেলিওর হয়ে পেশেন্ট মারাও যেতে পারে। সো ইট ইজ একুট পাইলোনেফ্রাইটিস, এটা অবশ্যই ট্রিট করতে হবে। সবচেয়ে ডেঞ্জারাস হলো সিমটোমেটিক হলে তো ট্রিটমেন্ট করা যায়, কখনো কখনো এটা অ্যাসিমটোমেটিক থাকে, দ্যাট ইজ ডেঞ্জারাস। অ্যাসিমটোমেটিক একুট থেকে ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়, রেনাল ফেলিওর হতে পারে। সো দ্য কমপ্লিকেশনস, recurrent infections, especially in women who experience 2 or more UTIs in a 6-month period or 4 or more within a year. তাহলে রিকারেন্ট ইনফেকশন, কমপ্লিকেশন হলো যে ফিমেলের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে রিকারেন্ট ইনফেকশন হতে পারে। তাহলে কোনটাকে আমরা বলবো রিকারেন্ট ইনফেকশন, যে যদি উইদিন 6 মান্থ 2 বা তার বেশি বার ইনফেকশন হয়, অথবা উইদিন 1 ইয়ার 4 বার বা তার বেশি বার সে ইউরিনারি ইনফেকশন হয়, তখন তাকে আমরা বলবো রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। পার্মানেন্ট কিডনি ড্যামেজ, ফ্রড অ্যান্ড acute or chronic kidney infection due to an untreated UTI। দেখা গেল যে পাইলোনেফ্রাইটিস, যে কথাটা একটু আগে বললাম, যে যদি পাইলোনেফ্রাইটিস অনেক সময় অ্যাসিমটোমেটিক থাকে, তখন যদি আনট্রিটেড হয়, সেক্ষেত্রে পার্মানেন্ট কিডনি ড্যামেজ হতে পারে। নাম্বার 3, increased risk of a pregnant woman of delivering low birth weight or premature infant। যদি প্রেগনেন্ট ওম্যানের ইউটিআইকে আমরা নেগলেক্ট করি, সেক্ষেত্রে লো বার্থ ওয়েট বেবি হবে, পেশেন্ট মানে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হবে, এবং প্রিমেচিউর ইনফ্যান্ট ডেলিভারি হতে পারে। নাম্বার 4, ইউরেথ্রাল ন্যারোয়িং হতে পারে ইন কেস অফ মেন রিকারেন্ট ইউরেথ্রাইটিস হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা গনোকক্কাল ইউরেথ্রাইটিস থেকে হয়। অ্যান্ড দ্য লাস্ট, ইউরোসেপসিস, এ পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন। ইউরোসেপসিস অবশ্যই লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন, এবং এটা অবশ্যই এটা যাদের কোমরবিডিটি থাকে, অথবা যদি আমরা
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে আমরা আগে থেকে গুরুত্ব না দিয়ে ট্রিটমেন্ট না করা হয়, নেগলেক্ট করা হয়, তাহলে ইউরোসেপসিস ডেভেলপ করে পেশেন্ট মারাও যেতে পারে। ইউটিআই ইন মেন, urinary tract infections in men are generally viewed as complicated. এই কথা আগে বলছি যে মেলের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কম হয়, বাট যদি হয় তাহলে এটাকে আমরা কমপ্লিকেটেড ধরবো। সো যদি সিমটোমেটিক হয় তো ট্রিটমেন্ট আমরা অবশ্যই করব, যদি অ্যাসিমটোমেটিক হয় দ্যাট ইজ দ্য প্রবলেম, আমাদের অনেক সময় নেগলেক্টেড হয়, সেই ক্ষেত্রে এটা বেশ প্রবলেম দেখা দেয়। কাজেই সামান্য কোনো বার্নিং যদি মেলের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমাদের অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করতে হবে। সো কন্ডিশনস লাইক প্রোস্টাটাইটিস and other chlamydial infection, epididymitis, everything should be considered and সেটাকে অ্যাকর্ডিংলি আমাদের ট্রিটমেন্ট করতে হবে। এবং অবশ্যই এই ক্ষেত্রে ইউরিন কালচার করে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে হবে। বলা হয় যে ইন কেস অফ প্রোস্টাটাইটিস, প্রোস্টেটিক যে ফ্লুইড থাকে এই ফ্লুইডটা এমনিতে ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, কিন্তু তারপরে যদি প্রোস্টেটের মধ্যে কোনো ইনফেকশন হয় সেই প্রোস্টেট ফ্লুইডে 4-quinolone penetrating power more than the nitrofurantoin and cephalosporin group drugs. এজন্য প্রোস্টাটাইটিসের ক্ষেত্রে যদি লং টাইম ট্রিটমেন্ট না দেওয়া হয় 4-quinolone দিয়ে, এটা প্রিফারেবল, তাহলে সেক্ষেত্রে পুরোপুরি অনেক সময় কিউর হয় না। এজন্য বলা হয় ইন কেস অফ প্রোস্টাটাইটিস অর ইন কেস অফ মেন, যদি প্রোস্টাটাইটিস ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে 4 weeks কোর্স অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ইন কেস অফ প্রোস্টাটাইটিস। সামটাইমস অনেক পেশেন্টের লং টাইম ক্যাথেটার দিয়ে রাখতে হয়, এটা নিউরোজেনিক ব্লাডারের কারণে হোক অথবা প্রোস্টেট এনলার্জের কারণে হোক, অথবা পেশেন্টের কোনো অপারেশন লাগছে বাট পেশেন্ট ইজ আনফিট ফর অপারেশন এট দ্যাট টাইম, সেই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ক্যাথেটার থাকলে তার ইউরিনে একটু পাস সেল পাওয়া যেতে পারে, ইউরিনে একটু ব্যাকটেরিয়া পাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে বলা হয় যে যদি পেশেন্ট সিমটোমেটিক না হয়, তার যদি পেশেন্টের সিমটম না থাকে তাহলে তার কোনো ট্রিটমেন্ট করার দরকার নেই। সো যদি এই ক্ষেত্রে পেশেন্ট যদি সিমটমস থাকে তাহলে আমরা এটাকে ট্রিটমেন্ট করব, আর যদি পেশেন্টের কোনো সাইন সিমটম না থাকে তাহলে আমরা তার কোনো ট্রিটমেন্ট করব না। এবং অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট ক্যাথারাইজ পেশেন্টে এই কথাটা একটু মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, ডু নট ট্রিট ক্যাথারাইজ পেশেন্টস উইথ অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া উইথ অ্যান অ্যান্টিবায়োটিক। তার মানে যে কথা বলছি, ক্যাথেটারাইজড পেশেন্টের যদি ইউরিনে ব্যাকটেরিয়া পাওয়া যায় বাট পেশেন্টের কোনো সিমটম নাই, কোনো বার্নিং নাই, কোনো পেইন নাই, তেমন কিছু যদি না থাকে তাহলে এই ক্যাথেটার থাকার কারণেই তার ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে, এখানে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করার দরকার নাই। ঠিক তেমনি আমি ক্যাথেটার করার জন্য এই পেশেন্টের অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিসের দরকার নেই, যে ফার্দার তার ইউটিআই হতে পারে এজন্য এটা দরকার নাই, যে তার সিমটোমেটিক ইউটিআই হতে পারে। এক্ষেত্রে ক্যাথেটারাইজ পেশেন্টের আমি ফার্দার প্রিভেন্টিভ কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নাই, এবং অ্যাসিমটোমেটিক থাকলে ব্যাকটেরিয়া থাকলেও কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নাই। তার এই পেশেন্টকে আমরা ফলো আপ করবো কিভাবে? ফলো আপের জন্য পেশেন্টকে আমি ডায়াগনোসিস করলাম, মেনলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পেশেন্টের আমরা ডায়াগনোসিস ইউরিনারি সিএস, এটাই মেইন। এর সাথে সাথে অন্যান্য ইনভেস্টিগেশন করতে পারি, এই জন্য আমি আলাদাভাবে তোমাদের এখানে কোনো স্লাইড দেখাচ্ছি না। আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারি যে কোনো ডিজিজ আছে কিনা, সেই ডিজিজটা বের করতে হবে, দ্যাট ইজ তার কারণ খুঁজে বের করতে হবে, কোনো অবস্ট্রাকশন বা অন্য কিছু আছে কিনা সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। বাট আমাদের ওয়ান্স ইউরিনের ডায়াগনোসিস হলো যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে এবং আমি তাকে ট্রিটমেন্ট করলাম অ্যান্টিবায়োটিক দিয়ে, সেক্ষেত্রে ফলো আপে আমাকে অবশ্যই আবার ইউরিন কালচার করে দেখতে হবে যে পেশেন্টের কমপ্লিটলি থেরাপির পর আমরা দেখবো যে তার সে কমপ্লিটলি রিকভার্ড ফ্রম দ্য ফ্রি ফ্রম দ্য অর্গানিজম অর নট, যে পজিটিভ যে অর্গানিজম আছে এজেন্টটা এটা ইরাডিকেট হয়েছে কিনা এটা আমাদের দেখতে হবে। এবং ফার্দার জেনেটিক ইনভেস্টিগেশন শুড বি মেড ইন কেস অফ ডিলেড অর ইনকমপ্লিট রেসপন্স টু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। দেখা যাচ্ছে যে আমি অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দিচ্ছি, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কিন্তু সেটাতে রেসপন্সটা ইনকমপ্লিট অথবা ডিলেড, সেক্ষেত্রে আমাকে নতুন করে ইনভেস্টিগেশন করে ফার্দার থেরাপি দিতে হবে। আর্লি রিকারেন্স অফ ইনফেকশন আফটার থেরাপি, এক্ষেত্রে আমাকে নতুন করে
অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। সো ফলো আপ অবশ্যই আমাকে করতে হবে এই পেশেন্টের, যে তার যখনই সিমটম হবে তখনই পেশেন্ট আবার আসবে, আমরা টেস্ট করে দেখব এবং অ্যাকর্ডিং তাকে ট্রিট করতে হবে। তাহলে কি দাঁড়ালো, যে যদি কোনো পেশেন্টের ইউরিনারি ট্র্যাক্টে কোনো ইনফেকশন হয়, এই পেশেন্টকে আমি একদিকে ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করার পর আমি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করব, আমি ইউরিন অ্যানালাইসিস অ্যান্ড ইউরিন কালচার করে ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করার পর আবার আমি ইউরিন অ্যানালাইসিস অ্যান্ড কালচার করে দেখব যে এই পেশেন্টের টোটাল অর্গানিজম ইরাডিকেট হয়েছে কিনা, পেশেন্ট ফুললি রিকভার্ড ফ্রম দ্য ইনফেকশন অর নট। যদি রিকভার ফুললি হয়, ইটস ওকে, সে পরবর্তীতে আবার সিমটম হলে আসবে। যদি সে কমপ্লিটলি রিকভার না হয়ে থাকে, তাহলে আমাকে আইদার লং টার্ম অ্যান্টিবায়োটিক দিতে হবে, অথবা আমাকে অন্য কোনো অ্যান্টিবায়োটিক চুজ করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে, সুইটেবল অন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং পেশেন্টের যদি কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি থাকে বা কোনো ফাংশনাল অ্যাবনর্মালিটি থাকে, অথবা অন্য কোনো প্রবলেম থাকে, লাইক তার ইউরিনারি স্টোন ডিজিজ অর স্ট্রিকচার or benign enlargement of prostate or Pew's obstruction, এসব যদি থাকে আমার সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। আর যদি কোনো পেশেন্টের এসব কিছু বাট কোমরবিডিটিস লাইক ডায়াবেটিস মেলাইটাস ও অন্য কোনো কোমরবিডিটিস থাকে, ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তারা আমাকে রেগুলার ফলো আপে রাখতে হবে, কারণ তাদের ইমিউনো কম্প্রোমাইজ থাকার কারণে এবং ইনফেকশনের চান্স বেশি থাকার কারণে ইউরিনারি ট্র্যাক্ট তার বারবারই হবে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তাদের বারবারই হতে পারে। সো আমরা এখন এই যে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা হয়, এটা আমরা প্রিভেনশন করব কিভাবে? তাহলে আমরা জানি যে যাদের যে সমস্ত ফিমেল পেশেন্টের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রিকারেন্ট হয়, তাদের প্রথমে আমরা কিছু বিহেভিয়ারাল মেজার্স দেব, সেটাতে যদি না হয় তখন তাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দেব। এবং এই অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিসটা বলা হয় কখনো কখনো 6 মান্থ, আবার কখনো কখনো 2 থেকে 3 বছর পর্যন্ত দিতে হতে পারে অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস। কিছু স্পেশাল অ্যাটেনশন ফর রিকারেন্ট ইউটিআই, আমি কিছু স্পেশাল অ্যাটেনশন তোমাদের দিতে চাই রিকারেন্ট ইউটিআই এর জন্য। দ্য স্পেশাল অ্যাটেনশনস আর দ্য ড্রিঙ্ক অ্যাজ মাচ ওয়াটার সো দ্যাট ইউরিন কালার ইজ ওয়াটার কালার। ইউরিনের নর্মাল কালার কিন্তু কিছুটা ইয়েলিশ কালার হয়, স্ট্র কালার হয়, কিন্তু যাদের ইউটিআই হবে, সেম যাদের স্টোন ডিজিজ হবে, তাদের ক্ষেত্রে সে এমন পরিমাণে ওয়াটার ইনটেক করবে যাতে তার ইউরিনের কালারটা ওয়াটার কালার হয়। তাহলে তার ইউরিনটা ওয়াটার কালার হওয়ার জন্য ইউরিন প্রোডাকশন বেশি হবে, দ্যাট মিনস তার অলওয়েজ একটা ইউরিনের ফ্লো থাকবে, এবং সেক্ষেত্রে সে এটা তার প্রিভেন্টিভ মেজার্স হিসেবে কাজ করবে, রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন প্রিভেন্ট করবে। অ্যাডভাইস করতে হবে ভয়েড এভরি 3 আওয়ারলি এক্সেপ্ট স্লিপিং টাইম। নর্মালি আমরা 4 to 5 আওয়ার্স পরে হয়তো ভয়েড করি, কিন্তু যাদের রিকারেন্ট ইউটিআই হয় তাদের ক্ষেত্রে একটু ফ্রিকুয়েন্টলি ভয়েড করলে, যাতে বেশিক্ষণ মূত্রথলিতে প্রস্রাব না থাকে, সেক্ষেত্রে এক্সেপ্ট দ্য স্লিপিং টাইম, ঘুম থেকে অ্যালার্ম দিয়ে উঠে প্রস্রাব করার দরকার নাই, জাগ্রত অবস্থায় 3 ঘন্টা পর পর প্রস্রাব করতে পারলে ভালো। এবার ঘড়ি দেখে 3 ঘন্টা না, 2.5 ঘন্টা হতে পারে, 3.5 ঘন্টা হতে পারে, এটা একটা রাফলি বলা হয় যে এভাবে ঘন ঘন একটু প্রস্রাব করলে তার ইনফেকশন চান্স, রিকারেন্ট ইনফেকশন চান্স কমে যাবে। And the third, the maintain perineal hygiene with antiseptic soap like Dettol soap or Savlon soap, or in severe cases povidone iodine surgical scrub, এটা পাওয়া যায় povidone iodine সার্জিক্যাল স্ক্রাব বা বেটাডিন সার্জিক্যাল স্ক্রাব। যদি প্রথমে আমরা অ্যাডভাইস করব পেরিনিয়াল হাইজিন মেনটেন করবে নর্মাল সোপ দিয়ে, তাতে না হলে অ্যান্টিসেপটিক সোপ দিয়ে, তারপর যদি না হয় তখন পোভিডন আয়োডিন সার্জিক্যাল স্ক্রাব দিয়ে হাইজিন মেনটেন করতে হবে প্রতিদিন গোসলের সময়। সেক্ষেত্রে রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন অনেকটাই প্রিভেন্ট হবে ইন কেস অফ ফিমেল। In case of recurrent attack, do urine routine microscopic examination and culture sensitivity and start a suitable antibiotic and painkiller. অর্থাৎ যাদের রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন থাকবে তাদেরকে ডক্টর আগে থেকে অ্যাডভাইস করেই থাকেন, বা আমরা করেই থাকবো এরকম, যে আপনার পরবর্তীতে, বর্তমান তো আপনার ট্রিটমেন্ট হয়ে গেল, আপনি এই ফলো আপগুলো করবেন যাতে ফার্দার না হয়, যে পানি বেশি করে খাবেন, 3 ঘন্টা পর পর প্রস্রাব করবেন, অ্যান্টিসেপটিক ওয়াশ করবেন বা সাবান দিয়ে পেরিনিয়াল হাইজিন মেনটেন করবেন। তারপরও যদি আপনার ইনফেকশন হয় তাহলে আপনি এই অ্যান্টিবায়োটিকটা শুরু করে দিবেন একটা ইউরিন স্যাম্পল দেওয়ার পর, এবং সেই স্যাম্পলের রিপোর্ট নিয়ে আমার সাথে দেখা করবেন। এভাবে
পেশেন্টকে ট্রিটমেন্ট করা হয়। অ্যান্ড লাস্ট, দ্য টেক হোম মেসেজ। টেক হোম মেসেজ ফর ইউরিনারি ইনফেকশন: the UTI is a lifelong disease in case of female. তো ফিমেলের ক্ষেত্রে এটাকে একটা লাইফ লং ডিজিজ বলা হয়। যে সমস্ত ফিমেলের ইউরিনারি ইনফেকশন হয় রিকারেন্ট, তাদের আসলে জীবনে এটা কখনোই তাদেরকে এই রোগ ছাড়তে চায় না। তো তাদের প্রিভেন্টিভ মেজার নিতে হয়, প্রোফাইলেক্টিভ মেজার নিতে হয়, তারপরও তার কিছু কিছু ক্ষেত্রে হয়, বাট সেটা টলারেবল এবং তাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। এবং এটাও তাকে মাইন্ড সেট আপ করতে হবে, ইয়েস আমাকে ইউটিআই নিয়ে থাকতে হবে, বাট ইউটিআই থেকে আমার যাতে কোনো কমপ্লিকেশন না হয় এর জন্য আমি অ্যালার্ট থাকবো বা ডক্টর নির্দেশনা মেনে চলবো এবং এই ট্রিটমেন্ট সে সবসময় ডাক্তারের ফলো আপে থাকবে বা ট্রিটমেন্ট নিয়ে থাকবে। ইন রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, patient should be strongly advised to follow preventive and prophylactic measures. Asymptomatic pyelonephritis may lead to renal failure. আমি আগে বলছি যে পাইলোনেফ্রাইটিস সিমটোমেটিক যদি হয় তাহলে তো আমরা ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু অ্যাসিমটোমেটিক যদি থাকে এটা ভেরি ডেঞ্জারাস। এটা একুট পাইলোনেফ্রাইটিস থেকে ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়ে রেনাল ফেলিয়ার হতে পারে। দো রেয়ার, ইয়াং মেল ইউটিআই শুড নট বি ইগনোরড। যদিও ইয়াং মেলে ইউটিআই তেমন একটা হয় না, কিন্তু যদি হয় তাহলে এটা ইগনোর করা যাবে না। সো এখানে থ্যাংক ইউ ফর লিসেনিং, এখানে আজকে শেষ। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে এখন বা কমেন্ট বক্সে যদি কমেন্ট করে থাকো, আমি এখন হয়তো এটার অ্যান্সার বলতে পারি। আমি খুব দ্রুতই আজকে শেষ করে দিছি। আমাদের নেক্সট টপিকস হবে ইমেজিং ইন ইউরোলজি। নেক্সট টপিকস হবে ইমেজিং ইন ইউরোলজি। সে নেক্সট ক্লাসে কিডনি সিস্টেমের বা ইউরিনারি সিস্টেমের আল্ট্রাসোনোগ্রাম, এক্স রে, সিটি স্ক্যান, আইভি এগুলো নিয়ে ডিসকাশন করব নেক্সট টুইসডেতে।